সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের তৃতীয় কার্য দিবস, ইতিবাচক অবস্থানের মধ্যে দিয়ে ডিএসসিতে লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি 9.35 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,381 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি কিছুটা নেতিবাচক অবস্থানে রয়েছে, 1.82 পয়েন্ট কমে অবস্থান করছে 1,921 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি লেনদেনের এ পর্যায়ে বেড়েছে 3.21 পয়েন্ট, অবস্থান করছে 1,243 পয়েন্টে। এরই মধ্যে মোট লেনদেন 187 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত 144টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধির তালিকায়। দর হারিয়েছে 72টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 171টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। দর হারানো তালিকায় রয়েছে 91টি প্রতিষ্ঠান। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 8টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়, 6টি ফান্ড উঠে এসেছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ভি সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। আমরা আলোচনা শুরু করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা সূচক এবং লেনদেনের অবস্থান দেখলাম। ঢাকার পুঁজিবাজারের সার্বিকভাবে আমরা যদি চলতি বছরের একটু আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চলতি সপ্তাহে 12তম সপ্তাহ যাচ্ছে দর পতনের, অর্থাৎ এর আগে কিন্তু 11টি সপ্তাহ গিয়েছে পুরোপুরি দর পতন হয়েছে পুঁজিবাজারে। এবং সার্বিকভাবে আমরা যদি দেখি গত কার্য দিবসেই প্রায় 62 পয়েন্টের মতন সূচক হারিয়েছে। তো কি মনে হচ্ছে পুঁজিবাজারে আসলে সার্বিক এই দর পতনের শেষটা কোথায়, কেন এই দর পতন হচ্ছে? আপনি একদম রাইটলি আর্টিকুলেট করেছেন। দেখেন 12 সপ্তাহ অলমোস্ট 3 মাস হয়। সো আমরা দেখেছি যে নতুন একটা সরকার আসলো এবং খুব ভালো, আমরা আশা করছিলাম যে ভালো কিছু হবে। সেই অনুযায়ী শুরুটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা দেখেছি যে প্রথম 2-3 সপ্তাহ বেশ একটা মার্কেটের পজিটিভ ট্রেন্ড ছিল। তারপরে কেন জানি না একটা ছন্দপতন ঘটলো এবং এই ছন্দপতনটা কিন্তু এখন একটা অ্যালার্মিং পর্যায়ে চলে এসছে। আপনি যদি দেখেন লাস্ট বেশ কয়েকটি ওয়ার্কিং ডে, আপনার 10-12টা বা 15টি ওয়ার্কিং ডে টানা পতন ঘটছে। এই পতনের ভিতরে অ্যাটলিস্ট 4 থেকে 5টা ওয়ার্কিং ডে আছে যেখানে 50-এর উপরের পয়েন্ট পড়েছে, যেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুবই ভালো জায়গা আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং তার পুরোপুরি রিভার্স হচ্ছে আমাদের পুঁজিবাজার বর্তমানের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে লাস্ট 9 মান্থের যে এক্সপোর্ট পটেনশিয়াল, এক্সপোর্ট গ্রোথটা, এটা দেখেছি গত বছর তুলনায় কিন্তু 13%-এর মতো একটা গ্রোথ আছে। দ্যাট ইজ এক্সপোর্ট হচ্ছে। আপনার ইকোনমির অন্য জায়গায় আপনি যদি এলসি ওপেন দেখেন, ব্যাঙ্কগুলোতে এলসি ওপেন হচ্ছে, ক্যাপিটাল মেশিনারি আসছে, বিজনেস হচ্ছে। সো চ্যালেঞ্জ কোথায়? এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে স্টক মার্কেটের খারাপ হওয়ার কোনো কারণ ছিল না, এক্সেপ্ট কয়েকটা এরিয়াতে একটু টার্মোয়েল আছে। স্পেশালি আমি বলবো যে মানি মার্কেটে একটু প্রবলেম আছে আমরা দেখেছি, এবং মানি মার্কেট সম্ভবত সামনে আরও একটু সময় ধরে এই প্রবলেমটা থাকবে, স্পেশালি লিকুইডিটি ক্রাইসিস। আরেকটা হতে পারে যে আস্থার ব্যাপারটা তো অলওয়েজ আমরা বলি, এর বাইরে প্রায়শই আমরা শুনে থাকি স্পেসিফিক ইনফরমেশন বা ডেটা আমার হাতে এই মুহূর্তে নেই, বাট প্রাইভেট প্লেসমেন্টের যে ইস্যুটা, আমরা আইপিওকে ওয়েলকাম করি, ভালো কোম্পানিগুলো আইপিওতে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আসলে আইপিওতে আসা খুবই ভালো, বাট প্রাইভেট প্লেসমেন্টটা কত প্রয়োজন আছে। আপনি যদি দেখেন যে অনেকগুলো কোম্পানির আন্ডার রাইটিং কিন্তু হচ্ছে না, সাবস্ক্রিপশন কিন্তু যে ধরনের শেয়ারে অ্যাপ্লিকেশন পড়ছে আমরা দেখছি যে 20 গুণ 25 গুণ পর্যন্ত পড়ছে। সো কখন প্রাইভেট প্লেসমেন্টের কোশ্চেন আসে? যেমন আপনি স্মল ইনভেস্টর, যে স্মল ক্যাপের যে মার্কেটটা আসছে, এখানে কিন্তু প্রাইভেট প্লেসমেন্ট টাইপ বেশি হবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর থাকবে, ওখানে রিটেইলাররা কিন্তু এভাবে হবে না। কিন্তু এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে প্রাইভেট প্লেসমেন্ট যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে আমরা বাজারে এর আগে যে ধরনের কারসাজি দেখেছিলাম সেই কারসাজির আরেকটি রূপ আমরা বলতে পারি? কারণ হচ্ছে বাজার কিন্তু এখন অনেকটাই আইনের দিক থেকে অনেক পরিপূর্ণ এবং আইনগত দিক থেকে কিন্তু সেইভাবে আসলে কারসাজির সুযোগ নেই। সেক্ষেত্রে কি আসলে এটি নতুন একটি আমরা বলতে পারি নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে? আপনি একদম ঠিক বলেছেন। 2010-এর পরে কিন্তু অনেক ধরনের রিফর্ম এসছে এবং আমরা দেখেছি যে স্টক মার্কেটের যেসব রুলস রেগুলেশন আছে ইজ ভেরি স্টিনজেন্ট। প্রবলেমটা হয়ে গেছে, আমি এই মুহূর্তে স্পেসিফিক ডেটা ছাড়া কথাটা বলা কতটা যৌক্তিক হবে, যে প্রাইভেট প্লেসমেন্টের বিষয়টা যেটা হয় যে হ্যাঁ, আপনার স্টকের আপনার আইপিওর কিছুদিন আগে একটা পারমিশন আসতে পারে, অথবা সবার প্রয়োজন নাও হতে পারে, বাট আমরা দেখেছি যে ঢালাওভাবে প্লেসমেন্টের একটা পারমিশন পাওয়া যাচ্ছে, এবং এটা পেয়ে যেটা হচ্ছে যে ইস্যু আসতে হয়তো দেরি হচ্ছে, বাট এই টাকাটা কিন্তু মার্কেটে আটকে যাচ্ছে।
সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অলরেডি নোটিশ এসছে, আমি যতদূর জানি, বিকজ রিসেন্টলি আমরা ক্যাপিটাল মার্কেট এক্সপোতে আই ওয়াজ ওয়ান অফ দ্য ডিসকাসেন্ট, আমি ওখানে আলোচক ছিলাম। এখানে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের টপ পর্যায়ে সবাই ছিল, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে বিভিন্ন ফোরাম থেকে, এবং ওনারা বলেছেন যে দে অলসো লুক ইনটু দ্য ম্যাটার। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন সবসময় কিন্তু আইনের ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করা হয়, সবাই না। সেই বিষয়টি কিন্তু এখন আমরা পুঁজিবাজারে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্লেসমেন্টের বিষয়ে আলোচনা করা হচ্ছিল, আসলে প্লেসমেন্ট হচ্ছে এবং এটা কিন্তু অনুমোদনও দেয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকাটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে এই প্লেসমেন্টের বিষয়টি, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজার কিন্তু এখন অনেকটাই পড়ে গেছে? আমার কাছে মনে হয় যে নিয়ন্ত্রক সংস্থা যথেষ্ট সতর্ক, তারপরেও যেটা হয় যে একটা পার্টিকুলার ইস্যু নিয়ে কিন্তু ওনারা যখন পারমিশন দেয়, ওভারঅল পিকচারের বিগ পিকচারটা হয়তো ওভাবে সামনে আসে না। ধরেন ইন্ডিভিজুয়াল 10টা কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করেছে, এক একটা প্লেসমেন্টের ডিফারেন্ট বোর্ড সভায় পারমিশন হচ্ছে, বাট এর ইম্প্যাক্টটা কিন্তু অ্যাগ্রিগেটলি, যেহেতু এটা প্রবলেম হতো না যদি মানি মার্কেটটা খুব স্মুথ থাকতো, কিন্তু যেহেতু এখন আমাদের মানি মার্কেটটা সেরকম একটু স্মুথ টাইট নেই, আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই আসলে পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই ধরনের প্লেসমেন্টের অনুমোদন দেয়া এটা আসলে একটু দেখে আর একটু দেখে দেওয়া উচিত আমার মনে হয়। যে অবশ্যই দরকার হবে না, তাও বলছেন যেহেতু রুল আছে, রেগুলেশন আছে, অবশ্যই এটা পারমিশন পাবে, বাট কেস টু কেস দেখে কত আগে দেওয়া হচ্ছে এটা একটা ইস্যু, কারণ কতদিন এই টাকাটা মার্কেটে লক থাকবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে আমি জানতে চাইবো, আপনি যেমনটি আলোচনার শুরুতে বলছিলেন যে সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও অনেকটা দায়ী। আসলে আস্থা থাকার মতন কি বর্তমানে পুঁজিবাজারে সে ধরনের কোনো আমরা উদ্যোগ দেখেছি আপনার মনে হয়? আমি পুঁজিবাজারে এখনকার পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো দায় আমি দিতে পারবো না। অনেক ক্ষেত্রে আমরাই বলে থাকি যে আরেকটু দেখে শুনে বুঝে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি একটু থাকা উচিত, কিন্তু এখন কিন্তু বাজারে বর্তমানে যে অবস্থা, ভালো মন্দ সবই পড়ছে, এবং বাজার কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে নেই। আমরা পুরোটাই দেখতে পাচ্ছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপরে যদি অন্য কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়ন্ত্রণে বাজার। এবং দেখেন এখানে কিন্তু এই মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবি আছে, আমরা জানি গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা উইং। এখানে দেখা যায় যে অনেক সময় যেখানে সাপোর্ট দেওয়া দরকার, কিন্তু আইসিবি কিন্তু বেশ কিছু সেল করেছে বলে আমরা জানতে পেরেছি, বাট এই সময় কিন্তু মার্কেটে আরও বেশি সাপোর্ট থাকা উচিত, যে সেল করলে টাকাটা কোথায় গেল, সেটা স্টক মার্কেটে আবার আসছে না কেন, এটা একটি ইস্যু। আরেকটা ইস্যু হতে পারে যে আসলে ইনস্টিটিউশনগুলো প্রপার রোল প্লে করছে কিনা, কারণ স্মল ইনভেস্টরদের তো আসলে অনেক সময় যখন মার্কেট পড়তে থাকে, দেখুন আমরা বলে থাকি, গত এক্সপোতে আমি একই কথা বলেছি, যে সবাই যখন মার্কেটে ইনভেস্ট করে তখন আপনি বসে থাকুন, যখন সবাই মার্কেটে পড়ে যাবে, স্টক কন্টিনিউয়াসলি পড়বে, এখন কিন্তু ইনভেস্টমেন্টের সময়, আমি সামনে আরও পড়লে আমি বলবো যে আরও ইনভেস্টমেন্টের সুযোগ। কিন্তু একজন স্মল ইনভেস্টর, তার অলরেডি পুঁজি আটকে গেছে, উনি কিন্তু ট্রেডিং লস নিতে পারবেন না। ট্রেডিং লস কিন্তু বড় ইনস্টিটিউশন নিতে পারে, কিন্তু একটা স্মল ইনভেস্টর তার পোর্টফোলিওতে অলরেডি যদি 20-30% লস থেকে থাকে, সেই লসটা নিয়ে আবার নতুন করে পজিশনে যাবে, এটি কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। সো আমি বলবো যে স্মল ইনভেস্টরদের এখানে আসলে তেমন কিছু করার নাই, তাদের ধৈর্যটা দরকার হবে, লসটা খুব বেশি লস নেওয়া উচিত না। যদি তার স্ক্রিপ্টটা ভালো হয়, পটেনশিয়াল ভালো হয়, তাহলে আমার মনে হয় ধৈর্য ধরতে হবে। সঙ্গে সঙ্গে আমি বলবো যে এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আরও বেশি অ্যাক্টিভ করার জন্য আমি রিকোয়েস্ট করব, যারা রেগুলেটর আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, যে এখানে যাতে করে আরেকটু অ্যাক্টিভলি রোল প্লে করে ইনস্টিটিউশন। আমরা জানি যে গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ক্যাপিটাল মার্কেট এক্সপো, এবং সেখানে কিন্তু এক ছাদের নিচে অনেককে একসাথে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আপনারাও ছিলেন, আপনারা সেখানে কি বিনিয়োগের বর্তমান কৌশল নিয়ে অথবা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য, বাজারকে আরো উপরে তোলার জন্য কোনো ধরনের আলোচনা অথবা কোনো কৌশল নিয়ে কি আলোচনা হয়েছে? এখানে আমি যতটুকু 6টা সেমিনার হয়েছে, আমি একটা সেমিনারে ছিলাম, সেখানে বিনিয়োগ কৌশল নিয়ে কথা বলা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইডিরা, ওখানে দুজন ইডি ছিলেন, এবং তারা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছেন, আমরা আলোচনা করেছি। সেখানে অ্যাজ ইউজুয়াল ব্যাকরণে কথাই আমরা বলেছি যে আসলে কখন ইনভেস্ট করতে হবে, যেটা বললাম যে মার্কেট যখন পড়বে, আসলে তো রিয়েলিস্টিক ফিগারটা সেরকম আসছে না। আপনি একজন বিনিয়োগকারীকে আমি এখনো বলবো যে অবশ্যই বেসিক ইনফরমেশন জেনে এবং একটু স্টাডি করা। দেখেন, আপনি যখন ইনভেস্ট করছেন, আপনি একটা শার্ট কিনতে গেলেও 5টা দোকান ঘুরেন, ব্র্যান্ডটা দেখার চেষ্টা করেন, কাপড়টা বোঝার চেষ্টা করেন। যেখানে আপনার জীবনের সর্বোচ্চ যে সেভিংসটা আছে, সেটা নিয়ে আপনি ইনভেস্ট করছেন। আপনি একটা কোম্পানি করতে গেলে কিন্তু মার্কেট সাইজ দেখেন, প্রোডাক্টটা চলবে কি চলবে দেখবেন না। সিমিলারলি কিন্তু আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করা মানে ওই কোম্পানির স্ক্রিপ্ট কিনছেন, সো ইউ আর ইন পার্ট অফ ওনারশিপ।
সো এখানে আপনি একটু দেখায় স্পেশালি অ্যানুয়াল রিপোর্টগুলো আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই বেসিকগুলো দেখলে কিন্তু ডিভিডেন্ড ট্রেন্ড আপনার কি দেখলে মনে হয় যে এই বেসিক গুলো দেখে আসলে বর্তমানে বাজারে বিনিয়োগ করে কোনো পরিবর্তন আসবে? কারণ আমরা কিন্তু যতটা পরিসংখ্যান দেখেছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গত 3 মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 50% উপরে প্রতিষ্ঠানই কিন্তু রয়েছে যারা দর পতনের তালিকায় রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানই প্রায় 50% মতন দর হারিয়েছে। সেক্ষেত্রে আসলে এখন কি এই Exactly. ধরনের বিনিয়োগ করে কোনো পরিবর্তন আসবে? এখন তো আসলেই নয়। আমি প্রথমেই বলেছি যে এখন কিন্তু ওভারঅল যখন আগুন লাগে কোনো একটা এলাকাতে, তখন কোন কোন ধরেন একটা বিল্ডিং এর সেফটি সিকিউরিটি সমস্যা ছিল, যেটা ফায়ার হ্যাজার্ড ছিল, সেখান থেকে আগুন লাগলো, পাশের বিল্ডিংটা ভালো হলে সেটাও কিন্তু তখন পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত। এখন দেখেন মার্কেট যখন একটা এমন সিনারিও, তখন ভালো মন্দ কোনোটাই কাজ করছে না, সবগুলো পড়ছে। তো সেই সিচুয়েশনে আসলে বিনিয়োগকারীদের এই ধরনের বিনিয়োগ শিক্ষা খুব একটা কাজে দিবে এবং না। বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এখন আর কিছুই করার নেই। রাইট। সেক্ষেত্রে আমরা জানি যে আজকেও কিন্তু ডিবিএর মিটিং রয়েছে এবং কালকেও মিটিং হয়েছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে কোন কোন ইস্যুগুলো ধরে আসলে মিটিংটা হওয়া উচিত এবং কোন কোন বিষয়ে আলোচনা করলে এবং পদক্ষেপ নেওয়া হলে বাজার কিছুটা হলেও বাজার ঘুরে দাঁড়াবে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টর নিয়ে যে কিছুটা অস্থিরতা ছিল বিভিন্ন সময়, এখনো কিছুটা সামনে আমরা প্রিডিক্ট করছি। এই জায়গায় কিন্তু একটা কোশ্চেন আসছে যে ব্যাংকিং কমিশন করার জন্য, ব্যাংকিং এবং নন ব্যাংকিংকে কোঅর্ডিনেশন করার জন্য একটা কমিশন। সো আমরা কিন্তু এই কথাটাও শুনছি যে পুঁজিবাজারকে কেন্দ্র করে একটা কমিশন বা এই ধরনের একটা স্ট্রং কমিটি করা দরকার, যেখানে স্টেক হোল্ডারদের ভিতরে অবভিয়াসলি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ দ্য প্রাইম বডি, দুটো স্টক এক্সচেঞ্জ, সঙ্গে আপনি ডিবিএ বলছেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, সব জায়গাগুলো এবং ক্যাপিটাল মার্কেটের সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, এই জায়গাগুলো এদেরকে নিয়ে যদি একটু কোঅর্ডিনেশন করা হয়, এবং আমি বলবো যে এখানে অবশ্যই ভূমিকা রাখতে হবে স্ট্রংলি রেগুলেটরদের অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট ইন্টারমিডিয়েটে যারা আছে। স্মল ইনভেস্টরদের এখানে আসলে তেমন কিছু করার নেই। আমি পত্রিকা দেখলাম গতকালকে তারা আন্দোলন করেছে, দ্যাট ইজ দেয়ার পার্ট, যে সাধারণ বিনিয়োগকারী পরিষদ আন্দোলন করেও তো এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। পুঁজিবাজারকে নিয়ে কিন্তু সবাই একটা পরিবর্তন আশা করছিল গত বছরের শেষ থেকে এবং এবছরের শুরু থেকেও। সবাই চাচ্ছিল যে আমাদের যে বর্তমান বিনিয়োগ আছে সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার নির্ভরতা বাড়ানোর জন্য সবাই চেষ্টা করছিল। সরকারও এই বিষয়ে অনেকটা আগ্রহী ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে যারা বিনিয়োগকারী রয়েছে তারা কি এক্ষেত্রে আগ্রহী হবে আপনার মনে হয়, অথবা সে পর্যায়ে কি আমরা যেতে পেরেছি? দেখুন, এক সময় আমরা গত বছর দুয়েক আগে আমরা প্রায়শই আলাপ করতাম যে আপনি যদি ব্যাংকে এফডিআর করেন, তখন দেখা যায় যে আপনি ট্যাক্স কাটার পরে 4-5% পাওয়া যেত। বাট তখন আমরা কিন্তু খুব স্ট্রংলি বলতাম যে স্টক মার্কেট শুড বি দ্য প্লেস ওয়ার ইউ ক্যান রেইজ ক্যাপিটাল। বাট কোশ্চেন হচ্ছে যে এখন দেখেন প্রতিদিনই পুঁজি হারাচ্ছে। এই সিচুয়েশনে তো আসলে টু বি ভেরি অনেস্ট, আমরা যতই বলি না কেন যে ওয়ারেন বাফে বলেছেন যে যখন মার্কেট খুব পড়বে তখন আপনি আসবেন, বাট এখানে স্মল ইনভেস্টরদের তো পুঁজিই নেই। এক সেকেন্ড হচ্ছে যে হ্যাঁ, স্টিল আমি বলবো যে এখানে এই একটা 3 মাস 4 মাসের কন্টিনিউয়াস পতনের ফলে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে তা না। স্টিল আমরা খুব কাজ করতে হবে যে কিভাবে আমরা সারা পৃথিবীতে যেভাবে আপনার পুঁজির সংগ্রহের একটা বড় জায়গা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, আমি যেটা বললাম যে ক্যাপিটাল মার্কেট কেন্দ্রিক একটা কমিশন হওয়া উচিত, এবং কিভাবে লং টার্মে ব্যাংকের নির্ভরতা কমানো যায়। আমাদের দেশের বিজনেসম্যানরা এখনও বিজনেস শুরু করতে চাইলেই স্ট্রেট আপনার 80 থেকে 85% 90% লোক ব্যাংক লোনের উপরে ডিপেন্ডেন্ট করে। আদার দ্যান দেয়ার সাম অ্যাঞ্জেল ইনভেস্টর থাকে অথবা নিজেরা ইনভেস্ট করে। বাট এর বাইরে কিন্তু ডাইভার্স একটা জায়গা আছে, স্পেশালি ক্যাপিটাল মার্কেট আছে, আপনার প্রাইভেট ইকুইটি আছে, তারপর যে আমরা জানি যে অনেকগুলো স্কোপ আছে আমাদের কিন্তু ফান্ড সংগ্রহের। স্পেশালি বলবো যে পুঁজিবাজারকে আকর্ষণীয় করতে যা যা করার দরকার তা করতে হবে। আদারওয়াইজ কিন্তু লং টার্মে কিন্তু ব্যাংকিং সেক্টরে একটু প্রবলেম হলে, মানি মার্কেট একটু প্রবলেম হলে বিজনেসের কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো সেই জায়গাতে আমি মনে করি যে গভর্নমেন্টের অনেক কিছু ভালো উদ্যোগ আছে। স্পেশালি আপনাকে বলছিলাম যে স্মল ক্যাপ, যেটা 2016-এর রুলটা আসলো, আবার 18-এ একটু কারেকশন আসছে। এখানে দেখেন এখন কারেন্টলি যে স্কোপ আছে মেইন স্ট্রিমে, সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি ইয়েতে আসেন, ফিক্সড প্রাইসে আসেন, তাহলে আপনার 30 বা এরকম ক্রোড় টাকা লাগে। আর যদি আপনি স্পেশালি একটু চান, আপনার প্রিমিয়াম চান, তাহলে আপনি যখন বুক বিল্ডিংয়ে আসছেন তখন কিন্তু মার্কেট থেকে আপনার প্রায় 50 কোটি টাকা তুলতে হচ্ছে। সো স্মল কোম্পানি যাদের পেইড আপ হচ্ছে 5 থেকে 30 কোটি টাকা, তাদের জন্য কিন্তু খুব লুক্রেটিভ জায়গায় নাই। তো এই স্মল ক্যাপের আন্ডারে দেখা যাবে যে অনেকেই কিন্তু আগ্রহী হবে, কারণ অনেকেই কিন্তু চাচ্ছেন যে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা, নিজেদেরকে কর্পোরেট গ্রুপ হিসেবে, কারণ পুঁজিবাজারে সংশ্লিষ্ট হলেই কিন্তু ব্র্যান্ডিংটা হয় অ্যাজ এ, সারা ওয়ার্ল্ডে দেখবেন লিস্টেড কোম্পানিগুলোকে কিন্তু একটু ডিফারেন্ট ধরা হয়। যদি বলেন ক্রেডিট রেটিং রেশিও বলেন, সব দিক থেকে আস্থার জায়গায় বলেন,
আপনি একটি জয়েন্ট ভেঞ্চার করতে চাচ্ছেন, আপনি একটি গ্লোবাল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর হতে চাচ্ছেন, আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন, যখন আপনি এক্সপোর্ট করবেন একটা প্রোপ্রাইটারশিপ ফার্মের যেভাবে ভ্যালুয়েশন করবে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করবে, একটা লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি করবে, তখন ডিফারেন্ট প্রপোজিশন। সো অনেকের আগ্রহ আছে। সো এই যে আমরা স্মল ক্যাপে যেটা বলছি কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে যে প্রসেসটা আসবে, এখানে আমরা সংক্ষেপে বলতে পারি যে 5 কোটি টাকার উপরেই কিন্তু হচ্ছে যে আপনার পেইড আপ থাকলে আপনি আসতে পারছেন, আর 30-এর ভিতর থাকতে হবে, 30-এর উপরে গেলে আবার মেইন স্ট্রিমে আসবে। এখানেও দুটি মেথড আছে, আপনি নর্মালি ফিক্সড প্রাইজে আসতে পারেন, আর যদি আপনি মানে একটু প্রিমিয়াম চান, অবভিয়াসলি আপনার পেইড আপটা হতে হবে 10-এর উপরে, 5 থেকে তখন আর 5 থাকবে না, 10 হয়ে যাবে। সো আমি মনে করি এই জিনিসগুলো আসছে, বাট এগুলোর ব্র্যান্ডিং করা, ব্র্যান্ডিং এবং জানানো যতটা সময় নিয়ে আসছে আসলে বর্তমানে বাজার যে পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আনার বিষয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু জি। প্রোডাক্ট কিন্তু আসছে না। জি। এখানে সময়ও কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্পেশালি এমএনসি আমরা দেখেছি যে গ্রামীণফোন ওয়াজ দ্য লাস্ট কোম্পানি যারা এমএনসি স্টক মার্কেটে আসলো। গ্রামীণফোনের মতো যদি আরও 4টা 5টা 10টা কোম্পানি আসতো, মার্কেট সিনারি কিন্তু ডিফারেন্ট হতে পারতো। আপনি দেখেন, আমার মনে হয় যে 2009 বা এরকম, মানে গত আরও আগে বোধ হয় 2000 এরকমই হবে, 8-9-এর দিকে, 8-9 দিকে, যেহেতু অলমোস্ট 10 10 বছর ইয়ার্স হয়ে এ গেছে। মাত্র একটা বিগ এমএনসি কোম্পানি আসছে। বাট আমাদের দেশে কিন্তু অ্যাটলিস্ট আমি নাম বললে 30 থেকে 40টা এক্ষেত্রে কোম্পানি বলতে ব্যর্থতার দায় পারি। আপনি কাকে দেবেন? আমরা যদি আমাদের ইস্যু ম্যানেজারদের কথা বলি, ইস্যু ম্যানেজমেন্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের কথা উঠে আসে, এবং তারা কিন্তু সেক্ষেত্রে বলে যে আসলে আমাদের রুলস এবং রেগুলেশনসের কথা, সেক্ষেত্রেও কিন্তু আবার কিছুটা দায় চলে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষেত্রে। আপনার কি মনে হয়, একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। দেখুন, এখানে প্রথম বলবো হচ্ছে যে রেগুলেটরদের আরো স্ট্রং হতে হবে। কেন আপনি এত বড় পেইড আপ নিয়ে এত বড় বিজনেস করছেন, আপনি স্টক মার্কেটে কেন আসবেন না? আপনি কি প্রতিবেশী দেশগুলো, ইভেন ইন্ডিয়াতে, থাইল্যান্ডে কি আপনি পারছেন এইগুলো ক্যাপিটাল মার্কেট না এসে? সো যখন আপনার নর্মালি কি হয়, আমরা দেখি যে পেইড আপ একটা কোম্পানি যখন 40-র উপরে চলে যায়, তখন কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পারমিশন নিতে হয় এবং পাবলিকে কনভার্ট করতে হয়, এবং 50-র উপরে গেলেই কিন্তু লিস্টিংয়ে আসার কিছু বাধ্যবাধকতা আছে। সো এত বড় জায়ান্ট কোম্পানিগুলো কাজ করছে, যাদের টার্নওভার কিন্তু আপনি দেখা যাবে 10,000 কোটি 15,000 কোটি টাকা টার্নওভার নিয়ে চলছে, সেই সব কোম্পানিগুলো আসলে মার্কেট সিনারিও চেঞ্জ হতো। অবভিয়াসলি মার্কেট ইন্টারমিডিয়ারি মানে মার্চেন্ট ব্যাংক সহ তাদের ভূমিকা আছে, তাদেরকে আরও কিভাবে সম্পৃক্ত করে ইনভাইটেশন দিতে হবে, তাদেরকে আনতে হবে, 1-to-1 ডায়লগ করতে হবে। আপনি বিগ এমএনসি লাইক ইউনিলিভার অ্যান্ড আদার্স, আপনি কেন যে তাদের সঙ্গে কথা বলছেন না, এবং সেই ফিডব্যাকটা কেন রেগুলেটরকে জানানো হচ্ছে না যে এই ধরনের প্রবলেম তারা বলছে? সো আমার মনে হয় কথা বলা শুরু করলে, ডায়লগ শুরু হয়ে গেলে এই জিনিসগুলো গ্র্যাজুয়ালি রিজলভ হবে। এবং আমার কথা হচ্ছে যে এই মার্কেটকে লং টার্ম ভালো করার জন্য বিগ এমএনসিগুলোকে আনা অন্যতম একটা দায়িত্বর ভিতরে পড়ে আমার পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার, এবং তারও কিন্তু কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না, এবং এটা যত দ্রুত সম্ভব করা যাবে ততই কিন্তু বাজারের জন্য ভালো হবে। মোহাম্মদ শফিকুল আলম, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল আজকে ব্যবসাপাতি সারাদিনের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।